Hello everyone, this is Abir Sarkar from Sarkar Institute and welcome back to another brand new video. আমরা বিগিনারদের জন্য একদম ফ্রিতে গ্রাফিক ডিজাইনের Adobe Illustrator এর সিরিজ টিউটোরিয়াল শুরু করেছি। আজকে আমরা দ্বিতীয় এপিসোডে Adobe Illustrator এর ডিরেক্ট সিলেকশন টুল এবং শেপ টুল এই তিনটি টুলের কাজ দেখব। পাশাপাশি অন্যান্য টুলগুলো নিয়েও অল্প একটু আলোচনা করব। আশা করতেছি আজকের ক্লাসটি অনেক বেশি ভালো হবে। চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমরা শেপ টুল থেকে একটা শেপ ক্রিয়েট করব। আমরা যদি শেপ টুলে যাই আমরা দেখতে পাবো শেপ টুলের সাথে ছোট একটা এরো রয়েছে এবং আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে যখন কোনো টুলের সাথে এরকম ছোট এরো থাকবে দ্যাটস মিন ওই টুলের ইনসাইডে আরও অনেকগুলো টুল রয়েছে। যেহেতু শেপ টুলের মধ্যে আরও একটি ছোট এরো রয়েছে তার মানে শেপ টুলের মধ্যে আরও অনেকগুলো টুল রয়েছে। যেমন আমরা যদি শেপ টুলে যাই প্রথম বাই ডিফল্টভাবে এখানে রেক্ট্যাঙ্গেল টুলটা শো করতেছে, বাট আমরা যখন মাউসের ডান দিকে বা রাইট বাটনে ক্লিক করব তখন কিন্তু এখানে শো করতেছে রেক্ট্যাঙ্গেল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, ইলিপস, পলিগন, স্টার টুল, ফ্লেয়ার টুল এইগুলা। এখন আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। রেক্ট্যাঙ্গেল ড্র করার জন্য আমরা যেটা করব এই রেক্ট্যাঙ্গেল সিলেক্ট থাকা অবস্থায় আমরা আর্টবোর্ডে আসবো। আর্টবোর্ডে আসার পর মাউসের বাম দিকে একটা ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করব। দেখেন আমাদের কিন্তু একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। আর ড্র্যাগ করা জিনিসটা আসলে কি? ড্র্যাগ করাটা হচ্ছে মাউসের লেফট বাটনে আমরা ক্লিক করলাম এবং নিচের দিকে আমরা টান দিলাম। এই যে একটা টান দিলাম এদিকে দিতে পারি বা এদিকে দিলাম ওইদিকে দিলাম। মাউসের লেফট বাটনে আমার প্রেস করা থাকবে এবং আমি এটা ডানে বা বামে বা যে কোনো দিকে মুভ করব। ওই জিনিসটাই হচ্ছে ড্র্যাগিং। আমরা টেনে যে এটাকে মুভ করতেছি এটাই হচ্ছে ড্র্যাগ করা। আর আমরা আমাদের এই কোর্সে যখনই ড্র্যাগ করা বলবো তখন আপনারা এই জিনিসটা বুঝে যাবেন এবং আমাদের যতক্ষণ পর্যন্ত এই পারফেক্ট শেপ বা আকৃতিটা না আসবে এবং আসার পর আমরা যখন আমাদের ক্লিক ছেড়ে দেব, রিলিজ করে দেব, তখন আমাদের শেপটা ড্র হয়ে যাবে। আশা করছি এই জিনিসটা নিয়ে আপনাদের আর প্রবলেম নেই এবং আপনারা সহজেই বুঝতে পেরেছেন। এখন আমরা একটা রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার টাইপ একটা রেক্ট্যাঙ্গেল আমরা ড্র করেছি। এখন আমরা যদি চিন্তা করি আমরা একটা স্কোয়ার ড্র করব। দেখেন এটা কিন্তু পুরোপুরি স্কোয়ার হয়নি। এখন আমরা পুরোপুরি স্কোয়ার করার জন্য রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট এবং অল্টার প্রেস করে আমরা একটা শেপ ড্র করব। এখন শেপ এবং এখানে শিফট এবং অল্টার একসাথে প্রেস করে যখন আমরা স্কোয়ার বানানোর ট্রাই করেছি, যখন আমরা একটা শেপ বানিয়েছি সেটা পুরোপুরি স্কোয়ার হয়েছে। এবং দেখেন আমরা যখন যে পয়েন্ট থেকে শুরু করেছিলাম সেই পয়েন্ট থেকে প্রপোর্শনালি চারদিকে সমানভাবে বড় হয়েছে। এর কারণ আমরা শিফট এবং অল্টার প্রেস করেছি। আমরা যদি এখানে শুধুমাত্র শিফট প্রেস করে এটা বড় করতাম সেক্ষেত্রে কিন্তু এটা একদিকে বড় হবে। আমরা সিমিলারভাবে ইলিপসও বা সার্কেলও এভাবে ক্রিয়েট করতে পারবো। এখন দেখেন আমরা যখন শিফট এবং অল্টার প্রেস করে সার্কেল করতেছি সার্কেলটা খুব সুন্দর সব দিকে সমানভাবে হচ্ছে। কিন্তু যদি আমরা শিফট এবং অল্টার ছাড়া যদি আমরা ক্রিয়েট করি সেক্ষেত্রে কিন্তু এটা একদম সমান হচ্ছে না। আশা করছি আপনারা শেপ কীভাবে ক্রিয়েট করবেন এই জিনিসটা সবাই ক্লিয়ার হয়ে গেছেন। এখন আমরা সিলেকশন টুলের কাজ দেখব। দেখেন সিলেকশন টুলের কাজ হচ্ছে সিলেকশন করা বা সিলেক্ট করা। এটা আসলে নামের মধ্যে এটার কাজ কি এটা ইন্ডিকেট করে দেওয়া রয়েছে। এখন সিলেকশন টুল দিয়ে আমরা যদি এই স্কোয়ারটাকে যদি সিলেক্ট করি বা রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করি, দেখেন এখানে একটা বক্সের মতো দেখা যাচ্ছে। যে বক্সের মতো যে অংশটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় বাউন্ডিং বক্স। যে স্কোয়ার টাইপ যে একটা বক্সের মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে বাউন্ডিং বক্স। এবং আমরা যদি একটু জুম করে দেখি জিনিসটা, এখানে একটা ছোট স্কোয়ারের মতো রয়েছে, এখানে একটা স্কোয়ারের মতো রয়েছে বা একটা ছোট বক্স রয়েছে, এখানে ছোট বক্স এবং 6টা ছোট বক্স বা 6টা পয়েন্ট রয়েছে। এই পয়েন্টগুলোরে বলা হয় রিসাইজ হ্যান্ডেল। এখন সিলেকশন টুলের প্রথম কাজ আমরা জানি যে সিলেক্ট করা। এছাড়া আর কি কাজ করা যেতে পারে? এছাড়া যে কাজটা করা যায় এটা হচ্ছে কোনো একটা শেপ ছোট বড় করার ক্ষেত্রেও
এই সিলেকশন টুলটা কাজে লাগে। যেমন আমরা যে কোনো একটা পয়েন্টে যখন নিলাম আমাদের সিলেকশন টুলটাকে, দেখেন আমাদের মাউসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার পর আমরা কিন্তু এখন চাইলে ছোট বড় করতে পারি। এখন আমরা যদি প্রপোর্শনলি সব দিকে সমানভাবে ছোট করতে চাই, সেক্ষেত্রে আমরা শিফট প্রেস করে ছোট করব বা বড় করব, সেক্ষেত্রে সব দিকে সমানভাবে ছোট বড় হবে। আর যদি আমরা শিফট ছাড়া করি তাহলে এটা সমানভাবে ছোট বড় হবে না। এরপর আমরা সিলেকশন টুল দিয়ে আরও কি করতে পারি, দেখেন আমরা যখন এই বক্সটার আশেপাশে আমাদের মাউসটাকে নিচ্ছি, দেখেন এই পয়েন্ট আসার পর আমাদের মাউসের কার্সরটা আবারও চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে ঘুরাই, মাউসের লেফট বাটন প্রেস করে ডানে বা বামে যদি ঘুরাই, দেখেন এটা কিন্তু রোটেট করতেছে। তাহলে সিলেকশন টুলের মাধ্যমে রোটেট করা যায়, এটা হচ্ছে আরেকটা কাজ। এখন আমরা যদি শিফট প্রেস করে রোটেট করি, সেক্ষেত্রে নির্দিষ্ট একটা মাপ বরাবর এই জিনিসটা রোটেট হবে এবং এই নির্দিষ্ট মাপটা হচ্ছে 45 ডিগ্রি বরাবর, যে প্রতিটা পয়েন্ট 45 ডিগ্রিতে এভাবে এরকম ভাবে রোটেট করবে। আজকের ক্লাসটা অনেক বোরিং লাগছে, কারণ আমরা যখন নতুন সফটওয়্যার শিখবো বা টুলসের কাজ শিখবো, তখন আমাদের কাছে প্রথম ক্লাসগুলো বোরিং লাগবে। এবার সিলেকশন টুলের একটা মজার জিনিস আমরা খেয়াল করি। আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পর এটাকে এই শেপটাকে অল্প একটু মুভ করলাম। মুভ করার পর যতটুকু মুভ হয়েছে আমরা এতটুকু সিলেক্ট থাকা অবস্থায় রাখলাম, আমরা অন্য কিছু করলাম না। এখন আমরা কন্ট্রোল ডি প্রেস করব কিবোর্ড থেকে। দেখেন কন্ট্রোল ডি প্রেস করাতে কি হয়েছে, আমরা যখন আমাদের শেপটা এখান থেকে এখানে আনলাম, আনার পর যখন আমরা কন্ট্রোল ডি প্রেস করেছি, এখান থেকে এখানে আনার যে প্রসেসটা, এই প্রসেসটাই কন্ট্রোল ডি এর মাধ্যমে বারবার রিপিট হচ্ছে সেম প্রপোর্শন অনুযায়ী। এখন আমরা যদি এই কাজটা যদি এভাবে করি, যে শিফট এবং অল্টার প্রেস করে এই শেপটার একটা কপি ক্রিয়েট করলাম, দেন আমরা কন্ট্রোল ডি প্রেস যদি করি, দেখেন বারবার কিন্তু একটা কপি ক্রিয়েট হচ্ছে। আমরা সেম ভাবে কিন্তু অনেকগুলা কপি ক্রিয়েট করে ফেলতে পারবো। দেখেন অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু অনেকগুলা কপি ক্রিয়েট করতে সক্ষম হয়েছি। এখন আমাদের যে শেপগুলো আমরা বানালাম, এই শেপগুলোতে কোনো কালার কিন্তু নেই। আমরা যদি খেয়াল করি, শুধু এই শেপগুলোর চারপাশে একটু কালো দাগের মতো আছে। এর কারণ কি? এর কারণটা হচ্ছে আমরা ফিল কালারে হোয়াইট আছে, স্ট্রোক কালারে শুধু ব্ল্যাক আছে। এখন দেখেন আমরা যখন একটা শেপ সিলেক্ট করব, এখানে ফিল কালারটা হোয়াইট আছে, এজন্য আমরা এত বেশি ডিফারেন্স বুঝতেছি না, কারণ আমাদের আর্টবোর্ডের কালারটাও হোয়াইট। এখন আমরা যেটা করব, এটাতে লাল কালার দিব। দেখেন আমরা যখন লাল দিচ্ছি এবং এটাতে আমরা নীল কালার দিচ্ছি, এবং স্ট্রোকটার পয়েন্ট আমি একটু বড় করতেছি যেন আমরা বুঝতে পারি খালি চোখে বা সহজে দেখা যায়। এখন দেখেন আমাদের ফিল কালারটা হচ্ছে ভিতরের যে কালার যেটা থাকতেছে সেটা হচ্ছে ফিল কালার, এটা আমরা কি দিলাম? লাল। বাইরের যে স্ট্রোক কালার, বাইরের যে কালারটা থাকতেছে এটা হচ্ছে স্ট্রোক কালার, এটা কি? নীল। এখন দেখেন এই যে ফিল কালার এবং স্ট্রোক কালার এখানেও আছে এবং উপরের অপশন বারের মধ্যেও রয়েছে। আমরা যে কোনো জায়গা থেকে এটা চেঞ্জ করতে পারবো। এখন আমরা যদি এই সবগুলোর একসাথে কালার দিয়ে দিই, দেখেন এখন কিন্তু জিনিসটা একটু অন্যরকম লাগতেছে। এবার আমরা দেখব ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ সিলেকশন টুলের মতোই সব ধরনের কাজ আসলে ডিরেক্ট সিলেকশন করা যায়, বাট ডিরেক্ট সিলেকশন টুলে আরও কিছু ডিফারেন্স কাজ আছে যে জিনিসগুলোতে করা যায়, যেটা সিলেকশন টুল দিয়ে হয়তো করা যায় না। আবার কিছু কিছু কাজ আছে যেগুলো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করা যায় কিন্তু সিলেকশন টুল দিয়ে করা যায় না, যেমন তেমনি সিলেকশন টুল দিয়ে করা যায় কিছু কিছু কাজ যেগুলো আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে হয় না। যেমন আমরা যদি সহজ একটা এক্সাম্পল বলি, সিলেকশন টুল দিয়ে আমরা সহজে রিসাইজ করতে পারি, ছোট বড় করতে পারি, কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কিন্তু আমরা এরকম ছোট বড় করতে পারি না। যেমন আমি আপনাদের স্ক্রিনে এখন দেখাই, আপনারা স্ক্রিনে একটু দেখান। আমরা যখন সিলেকশন টুলে থাকবো আমরা কিন্তু এটাকে ছোট করতে পারতেছি, বড় করতে পারতেছি। আমি আরেকটা কপি নিলাম এখানে, এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, দেখেন এখন কিন্তু আমি ছোট বড় করতে পারতেছি না। এখন এখানে কি হচ্ছে,
এইখানে ডিরেক্ট সিলেকশন টুলে যখন আমরা করতেছি, প্রথম যখন আমরা একদম ফার্স্ট যখন আমরা কোনো একটা শেপ ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, তখন সবগুলা পয়েন্ট কিন্তু একসাথে সিলেক্ট হয়ে যায়। এজন্য যেটা হয়, এটা পুরোটা মুভ করে বা সিলেকশন টুলের মতো জাস্ট মুভিং যে প্রসেসটা, ওই প্রসেসটা হয়। কিন্তু আমরা যদি স্পেসিফিক কোনো পয়েন্টে যদি ক্লিক করি, আমরা যেমন একটা পয়েন্টে ক্লিক করলাম, এখন এই পয়েন্টে কিন্তু আমরা এটাকে যে কোনো সাইজে বা যে কোনো জায়গায় এটাকে ফিট করতে পারতেছি, আমরা শেপটাকে চেঞ্জ করতে পারতেছি নিজেদের মতো করে। কিন্তু দেখেন এটা কিন্তু রিসাইজ হচ্ছে না। এবার আমরা লাইন সিগমেন্ট টুল নিয়ে একটা লাইন নিব। দেখেন আমাদের এই জিনিসটা কিন্তু এখন যদি আমরা সিলেকশন টুল বাইরে ক্লিক করি, আর্টবোর্ডের অন্য জায়গায় যেখানে আমাদের লাইনটা নেই সেখানে যদি ক্লিক করি, আমাদের লাইনটা কিন্তু দেখাই যাচ্ছে না। এর কারণটা হচ্ছে আমাদের ফিল কালার এবং স্ট্রোক কালার দুইটাই অফ করা আছে। আমি এখন লাইনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এটা স্ট্রোক কালার ব্ল্যাক দিয়ে দিলাম বা রেড দিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু আমাদের লাইনটা দেখা যাচ্ছে। এখন আমরা যে জিনিসটা করব, দেখেন আমরা যখন এই লাইনটাতে মাঝখানে নিচ্ছি আমাদের মাউসটা, তখন পাথ লেখা উঠতেছে বা দেখাচ্ছে। এবং আমরা যদি এক পাশে যাই, একদম শেষ মাথায় বা এই শুরুর মাথায় আমরা যদি যাই, সেক্ষেত্রে অ্যাঙ্কর একটা পয়েন্ট দেখাচ্ছে। আমি এটাকে সিলেক্ট করলাম। এই যে এখানে একটা ছোট বক্সের মতো আছে, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুইটা পয়েন্টের নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এবং মাঝখানের যে অংশ পুরোটা লাইন, এই লাইনটা হচ্ছে পাথ। এবং ভেক্টর ইলাস্ট্রেশন বা ভেক্টর গ্রাফিক যা আছে সবকিছু এই পাথের মাধ্যমে ক্রিয়েট হয়। অনেকগুলা পাথ মিলেই কিন্তু একটা ভেক্টর ইলাস্ট্রেশন বা একটা গ্রাফিক ক্রিয়েট হয়। এখন আমরা যদি স্ট্রোক কালারটা অফ করে দেই, তারপরেও কিন্তু আমাদের এটা এখানে যখন মাউসটা নিতেছি, আমাদের কিন্তু এটা শো করতেছে পাথ এবং অ্যাঙ্কর। আর যদি আপনাদের এরকম শো না করে, সেক্ষেত্রে আপনারা ভিউয়ে যাবেন, ভিউ থেকে স্মার্ট গাইড অন করে দিন। এবার আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের কাজ একটু দেখেন। আমরা যখন সবগুলা পয়েন্ট যখন সিলেক্ট করা অবস্থায়, অ্যাঙ্কর সবগুলা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট থাকা অবস্থায় এখানে ছোট সার্কেল রয়েছে কোনায় 4টা। এই সার্কেলের মধ্যে যখন আমরা মাউসের কার্সরটা নিচ্ছি, তখন দেখেন কার্সরটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এই কার্সরটা যদি আমরা চেঞ্জ থাকা অবস্থায় মাউসের লেফট বাটন থেকে নিচের দিকে ড্র্যাগ করি, আমাদের স্কোয়ার টাইপের যে শেপ ছিল সেটা কিন্তু সার্কেলে রূপান্তরিত হয়েছে। এবং আমরা কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দেওয়ার কারণে জিনিসটা আবার পূর্বের অবস্থায় পুনরায় ফেরত চলে গেছে। পূর্বের অবস্থায়, আগের অবস্থায় ফেরত যাওয়াটা জন্য আমরা কন্ট্রোল জেড ব্যবহার করব। এখন আমরা যদি স্পেসিফিক একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, এরপর যদি আমরা চাই যে এই যে একটা ছোট সার্কেল রয়েছে, আমরা এরপর এটাকে আমরা ড্র্যাগ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে একটা কর্নার পয়েন্ট ছিল ওই পয়েন্ট থেকেই কিন্তু কার্ভ হয়েছে। বাকি 3টা পয়েন্ট কিন্তু আগের মতোই রয়ে গেছে। আমরা যদি এখন সিলেকশন টুল দিয়ে দেখি, সিলেকশন টুল দিয়ে কিন্তু সবগুলা করা যাইতেছে, সার্কেল করা যাচ্ছে, সবগুলা পয়েন্ট একসাথে সিলেক্ট হচ্ছে, একসাথে সার্কেল বা কার্ভ হচ্ছে। কিন্তু দেখেন সিলেকশন টুল দিয়ে কিন্তু আপনি স্পেসিফিক একটা পয়েন্টকে কার্ভ করতে পারবেন না, এটার জন্য আপনার ডিরেক্ট সিলেকশন টুলই প্রয়োজন হবে। এবং ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যে কোনো পয়েন্টকে আমাদের ইচ্ছা মতো প্লেসমেন্ট করতে পারবো। আশা করছি আজকের এই ক্লাসে আপনারা সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল এবং শেপ টুল সম্পর্কে ভালোভাবে বুঝে গিয়েছেন। তারপর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে কমেন্ট বক্সে আমাকে কোশ্চেনগুলো করবেন, আমি চেষ্টা করব সকলের প্রশ্নের উত্তর দেওয়ার। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো টুলস নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।